আচ্ছা, ভ্রমণ কার না পছন্দের? প্রত্যেকেই ভ্রমণ করতে ভালোবাসে। আবার তা যদি সমুদ্র কিংবা পাহাড় হয়। এমনই এক সামুদ্রিক ভ্রমণের কথা ফুটিয়ে তুলেছেন জন ম্যাসফিল্ড তার সি ফিভার কবিতায়। এই কবিতার ছত্রে ছত্রে অনুরণিত হয়েছে কিভাবে সমুদ্রের ভ্রমণ তৃষ্ণা কবিকে অস্থির করে তুলেছে। আমি এই সি ফিভার কবিতাটির অন্তর্নিহিত এবং বাহ্যিক অর্থ দুটোই ওয়ার্ডের শব্দার্থ সহ আলোচনা করব। ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করি তোমাদের কাছে এই কবিতাটি সুস্পষ্ট হয়ে উঠবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের শেয়ার করো ও লাইক কমেন্ট করো। আর অবশ্যই নোটিফিকেশন অল করে রেখো যাতে আমাদের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছাতে পারে। I must go down to the seas again, to the lonely sea and the sky. I must go down. এই যে এইখানে খেয়াল করো, মাস্ট মডেল ভার্বটা ইউজ করা হয়েছে, সেখানে শ্যাল বা উইল ইউজ করা হয়নি। মাস্ট মানে কি অবশ্যই। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন, আমি আবার সমুদ্র যাত্রায় অবশ্যই যাব। এই যে সি ফিভার, এই সি ফিভার শব্দের অর্থ বোঝানো হয়েছে ওয়ান্ডার থার্স্ট, ভ্রমণ তৃষ্ণা। এই যে আমি আবার অবশ্যই সমুদ্র যাত্রায় যাব, এই অবশ্যই শব্দটা কেন ইউজ করা হয়েছে? তার কারণ এইখানে যেন সেই ওয়ান্ডার থার্স্ট, গ্যারল্ড গোল্ডের ওয়ান্ডার থার্স্টের একটা লাইন এখানেও যেন অনুরণিত হয়েছে। সেখানে কবি বলেছেন, অ্যান্ড কাম আই মে বাট গো আই মাস্ট, আমি আসতে পারি কিন্তু আমাকে যেতে হবে। এই যাওয়াটা কি? বাহ্যিক দিক থেকে এর অর্থ কি? বাহ্যিক দিক থেকে অর্থ যে আমাকে অবশ্যই সমুদ্র যাত্রায় যেতে হবে। কারণটা কি? কারণ সমুদ্র আমাকে ডাকছে। আসলে দিস ওয়ার্ল্ড ইজ এ স্টেজ, এই পৃথিবীটা একটা মঞ্চ। অ্যাজ ইউ লাইক ইট, এই গ্রন্থে শেক্সপিয়ার বলে গেছেন, দিস স্টেজ, দিস ওয়ার্ল্ড ইজ আ স্টেজ অ্যান্ড উই আর দ্য অ্যাক্টর অ্যাক্ট্রেস ইন দিস ওয়ার্ল্ড, ইন দিস স্টেজ। অর্থাৎ এই পৃথিবীটা একটা মঞ্চ। অ্যাজ ইউ লাইক ইটে উইলিয়াম শেক্সপিয়ার বলে গেছেন যে এই পৃথিবীটা একটা মঞ্চ এবং আমরা এখানে অভিনয় করতে এসেছি, আমরা এক একটা অভিনেতা অভিনেত্রী। এবং অভিনেতার এই অভিনয় যখন সাঙ্গ হবে, যখন শেষ হবে, তাকে চলে যেতে হবে সেই আননোন ওয়ার্ল্ডের দিকে। এখানে সিজ বলতে সেই আননোন ওয়ার্ল্ডকে বোঝানো হয়েছে। অর্থাৎ আমরা এখানে সাময়িক এখানে একটা বেড়াতে এসেছি, এই বেড়ানোর সময় অতিবাহিত হলে, এইখানে সময়টা অতিবাহিত করার পর আমাদেরকে অবশ্যই সেখানে ফিরে যেতে হবে। ওই জন্য সেই ওয়ান্ডার থার্স্ট কবিতায় বলা হয়েছে, কাম আই মে, মানে আমি আসতে পারি, বাট গো আই মাস্ট, কিন্তু আমাকে যেতেই হবে। তার কারণটা কি? ওই যে বাংলায় একটা লাইন আছে, জন্মিলে মরিতে হবে অমর কে কথা হবে। অর্থাৎ জন্মেছো যখন তোমাকে মরতে হবে, মারা যেতে হবে। অর্থাৎ আমাদের যে রিয়েল হোম, কবি সাহিত্যিকরা বলেন আমাদের যে রিয়েল হোম, সেই রিয়েল হোম অর্থাৎ আননোন ওয়ার্ল্ড, সেই অজানা পৃথিবীটা হচ্ছে আমাদের রিয়েল হোম। সেখান থেকে আমরা এসেছি এখানে কিছু দিনের জন্য অভিনয় করতে, কিছু দিনের জন্য এই পৃথিবীতে ভ্রমণ করতে, এবং তারপরে আমাদেরকে কিন্তু আমাদের সেই রিয়েল ওয়ার্ল্ডে, আসল পৃথিবীতে, আসল বাসভূমিতে আমাদেরকে ফিরে যেতেই হবে। এই যে ফিরে যেতেই হবে, এই জন্য কবি এখানে বলেছেন, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন। অর্থাৎ মাস্ট গো ডাউন, আমাকে ফিরতেই হবে, আমাকে যেতেই হবে। কোথায় যাওয়া? সেই আননোন ওয়ার্ল্ডের দিকে যাওয়া, যেখান থেকে আমরা এখানে এসেছি। দ্য সিজ এগেইন, সমুদ্র। সমুদ্র এখানে কি? হেভেন, স্বর্গ, আননোন ওয়ার্ল্ড, অজানা পৃথিবী। সেই অজানা, এটা অন্তর্নিহিত অর্থ। বাহ্যিক অর্থ আমি সমুদ্রে যাত্রা করতে চাই, কিন্তু অন্তর্নিহিত অর্থ এই সমুদ্র, এই যে সমুদ্র, এই সমুদ্রের এক পার থেকে দেখলে আর এক পারকে দেখা যায় না। অসীম, অসীম কি? সেই আননোন ওয়ার্ল্ড হচ্ছে অসীম। সেই অসীমের যে ছোঁয়া, সেইখানেই এখানে ধরার চেষ্টা করা হচ্ছে। সেই জন্য বলেছে সিজ এগেইন টু দ্য লোনলি সি, নিঃসঙ্গ একাকী সমুদ্র। কেন নিঃসঙ্গ? ওই যে রবীন্দ্রনাথ বলেছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। অর্থাৎ আমাদেরকে একাকেই যেতে হবে। দা আউল কবিতায় এইরকমই একটা অনুরণিত শব্দ আমরা পাই, যে সেখানে যে সরাইখানার প্রতি মাঝে, প্রত্যেকটা পথের মাঝে মাঝে একটা করে সরাইখানা আছে। আমাদের পূর্বসূরীরা তারা এগিয়ে চলেছেন, তারা যাচ্ছেন, তার পিছনে আমরা, তার পিছনে আমাদের আবার উত্তরসূরীরা, এইভাবে ক্রমশ তারা এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে।
কোথায়? সেই আননোন ওয়ার্ল্ডের দিকে। এই জন্য কেন বলছেন লোনলি সি, নিঃসঙ্গ সমুদ্র, একাকী সমুদ্র। তার কারণ আমাদের একাকে আসতে হয়েছে, আবার সেই একাকেই যেতে হবে সেই আমাদের রিয়েল হোমের দিকে। অ্যান্ড দ্য স্কাই, এবং আকাশ, যে আকাশ হচ্ছে মহাশূন্য। এই মহাশূন্য, তার কারণ হচ্ছে অসীম, ব্রহ্মকে আমরা বলছি অসীম, এবং আমরা আমাদের এই আননোন ওয়ার্ল্ডকে বলছি অসীম। সেই অসীমের অসীমত্ব প্রকাশ করতে গিয়ে কবি এখানে বলছেন দ্য স্কাই। এই যে অসীম, যে শূন্য, মহাশূন্য, এই মহাশূন্যকে ধরা যায় না। রবীন্দ্রনাথ একটা জায়গায় বলেছেন গগনে গগনে ডাকে দেওয়া। কি অবিশ্বাস্য ব্যাপার! রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও কিন্তু একটা বড় সায়েন্টিস্ট ছিলেন, বড় বিজ্ঞানী ছিলেন। তার কারণ বিগ ব্যাং থিওরির আগেই রবীন্দ্রনাথ কিন্তু এই রকম একটা লাইন লিখে দিয়ে চলে গেছেন, গগনে গগনে ডাকে দেওয়া। অর্থাৎ এই যে আমরা আকাশটা, মহাশূন্যটাকে দেখতে পাচ্ছি, এই আকাশটার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত এখনো পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি। সেটা আমাদের কাছে মহাশূন্য রূপেই রয়ে গেছে, যার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত এখনো পর্যন্ত আমাদের কুল কিনারার মধ্যে নেই, অসীম, গগনে গগনে। অর্থাৎ এই রকম রবীন্দ্রনাথ বলছেন এই রকম বহু আকাশ আর একটা আকাশের নিচে আছে, সেই রকম আরো বহু বড় বড় আকাশ সে আর একটা আকাশের নিচে আছে। এইভাবে গগনে গগনে, অর্থাৎ একটা গগন আর একটা গগন, অজস্র গগন একটা গগনের তলায়, আবার সেই রকম বড় অজস্র গগন আর একটা গগনের তলায় রয়েছে। সেটাই তো বিগ ব্যাং থিওরি। আর এখানে সেটাই ইউজ করা হচ্ছে দ্য স্কাই, এই মহাশূন্য, যে ভ্রমণ তৃষ্ণা আমাদের শেষ নেই, যে মহাশূন্যের পথে আমরা হেঁটে চলেছি, যে মহাশূন্যের দিকে আমরা এগিয়ে চলেছি, সেই ভ্রমণ তৃষ্ণা আমাদেরকে কোনোদিনই ঘরে স্থির থাকতে দেয় না। কবি এখানে বলছেন সেটা যেন কখনোই ঘরে স্থির থাকতে দেয় না। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন, অর্থাৎ আমি আবার আমার সেই সমুদ্রের দিকে যাত্রা করব, অর্থাৎ আমাকে আবার সেই আমার রিয়েল হোম অর্থাৎ আননোন ওয়ার্ল্ডের দিকে যাত্রা করতে হবে। কারণ আমাদের লাইফ স্প্যান অত্যন্ত ক্ষণিক, আমরা এই ক্ষণিকের জন্য এখানে এসেছি, যেটা উইলিয়াম শেক্সপিয়ার বলে গেছেন, দিস ওয়ার্ল্ড ইজ এ স্টেজ অ্যান্ড উই আর দ্য অ্যাক্টর অ্যাক্ট্রেস ইন দিস স্টেজ। আমরা এই পৃথিবীতে এক একটা অভিনেতা অভিনেত্রী অভিনয় করতে এসেছি, এবং সেই যে আননোন ওয়ার্ল্ডের দিকে আমরা যাচ্ছি সেটা কিন্তু নিঃসঙ্গ, একাকী এবং মহাশূন্যের মধ্যে ভাসমান। And all I ask is a tall ship and a star to steer her by. And all I ask, আমি চাই, is a tall ship, একটা বড় জাহাজ, and a star, এবং একটা তারা, a steer her by, যে আমাকে চালিয়ে নিয়ে যাবে, যে চালনা করবে। অর্থাৎ বাহ্যিক দিক থেকে কবি চাইছেন সমুদ্র যাত্রায় যেহেতু যাচ্ছেন, সেই জন্য তার জন্য একটা বড় জাহাজ চাই এবং তারা প্রয়োজন, যে তাকে চালিত করবে। কেন না, কম্পাস আবিষ্কারের পূর্ব পর্যন্ত ধ্রুব তারাকে লক্ষ্য করে সমুদ্রের দিক নির্ণয় করা হতো, যে ধ্রুব তারাকে লক্ষ্য করে জাহাজ নিয়ে যাওয়া হতো, নাবিকরা জাহাজ নিয়ে যেতেন। তাহলে এইখানে বাহ্যিক অর্থে এটা, কিন্তু এর ইনার মিনিং, অন্তর্নিহিত অর্থ কি? আমরা যখন আমাদের সেই অজানা পৃথিবীর দিকে যাত্রা করব, তখন আমাদেরও কিন্তু একটা যানবাহনের প্রয়োজন হয়, অর্থাৎ অ্যাঞ্জেল, দেবদূত আমাদেরকে নিয়ে যান। এখানে স্টার শব্দের অর্থ হচ্ছে দেবদূত, যেন সেই দেবদূত আমাকে কি করেন, তার বাহনে করে, যেমন হিন্দু ধর্মে বলা হয় স্বর্গরথ, রথে করে নিয়ে যাওয়া হচ্ছে, বা ইত্যাদি ইত্যাদি, এই ধরনের যে যানবাহনের মাধ্যমে কি করা হচ্ছে, তাকে নিয়ে যাওয়া হয় সেই আননোন ওয়ার্ল্ডের দিকে। কিন্তু এর আরো অর্থ হচ্ছে যে আমরা এই যে স্টার, যে তারা যে দিক দেখাচ্ছে, সেইখানে আমরা যদি লালন বাউলের কথা শুনি, বা আমরা যদি জৈন ধর্মের দিকে তাকাই, তাহলে সেখানে দেখব গুরুর কথা বলা হয়েছে, তীর্থঙ্কর, একদিকে বলা হয়েছে গুরু, একদিকে বলা হয়েছে তীর্থঙ্কর। তীর্থঙ্কর শব্দের অর্থ হচ্ছে ঘাট বা তরি, ঘাট পারাবারের যে তরি। অর্থাৎ আমরা যদি নদীর এপারে থাকি, আমরা ঠিক যেন নদীর এপারে রয়েছি, আর ওপারে আমাদের সেই আননোন ওয়ার্ল্ড। আমরা প্রত্যেকেই ওই ওপারের দিকে তাকিয়ে আছি, ওই ওপার থেকে কখন আমাদের ডাক আসবে, আমরা ওইখানে যাব। জন্যই তো রবীন্দ্রনাথ বলেছিলেন, মেঘের পরে মেঘ জমেছে আঁধার করে আসে, আমায় কেন বসিয়ে রাখো একাধারের পাশে। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত ডাক আসছে, ততক্ষণ পর্যন্ত আমরা ওই পারে যেতে পারছি না। আর ওই পারে যাওয়ার জন্য যেমন আমাদের নৌকা প্রয়োজন হয়, এবং সেই নৌকাকে চালিয়ে নিয়ে যায় কে, নাবিক বা মাঝি, ঠিক তেমনি ভাবে আমাদেরও ওই পথে বা মুক্তির জন্য আমাদের দরকার কিন্তু গুরু,
বা জৈন ধর্মে যেটাকে বলা হয় তীর্থঙ্কর। এই যে গুরু বা তীর্থঙ্করকে বলা হচ্ছে স্টার, যে আমাকে কিন্তু দিক নির্ণয় করাবে, যে আমাকে দিক দেখাবে। সেই জন্য বলছে অ্যান্ড অল আই আস্ক ইজ আ টল শিপ, আমার একটা বড় জাহাজের প্রয়োজন, অ্যান্ড আ স্টার, এবং একটা তারা প্রয়োজন। কারণ গুরুদেব বা গুরু ছাড়া কখনো আমরা আমাদের সঠিক পথে এগোতে পারি না। কারণ গুরু আমাদেরকে পথ দেখান, আমরা সেই পথ ধরে এগিয়ে নিয়ে যাই। যেমন ডিভাইন কমেডি, দান্তের যদি ডিভাইন কমেডি পড়া যায়, তাহলে সেখানে দেখা যাবে যে ভার্জিল দান্তেকে নিয়ে যাচ্ছে নরক দেখানোর জন্য। অর্থাৎ নরক হয়ে স্বর্গে কি করে পৌঁছাতে হয়, সেই যে যাত্রাপথ ভার্জিল যেন তাকে দেখিয়ে 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 নিয়ে যাচ্ছে। তাহলে এইরকমই একটা গুরুর তো প্রয়োজন আমাদের ওই পারে যাওয়ার জন্য। সেটা কি বলা হয়েছে, স্টিয়ার হার বাই, যে তাকে চালিয়ে নিয়ে যাবে। অ্যান্ড দ্য হুইলস কিক অ্যান্ড দ্য উইন্ড সং অ্যান্ড দ্য হোয়াইট সেল শেকিং অ্যান্ড দ্য গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস অ্যান্ড দ্য গ্রে ডন ব্রেকিং and the wheels kick, চাকার ধাক্কা, and the wind song, বাতাসের গান, and the white sail shaking, এবং সাদা পালের কম্পনের মধ্য দিয়ে এই যাত্রা হচ্ছে। তাহলে এই যে যাত্রা, এই যাত্রাটা বাহ্যিক অর্থে চাকার ধাক্কা, বাতাসের গান এবং সাদা পালের কম্পনের মধ্য দিয়ে এই যাত্রা করা হচ্ছে। আসলে আমাদের যে যাত্রা, যে অজানা পৃথিবীর দিকে আমাদের যে যাত্রা, সেখানেও সেই যাত্রা যাতে না আমাদের ক্ষেত্রে মনোটোনাস হয়, তার জন্য সেখান থেকে একটা ব্যবস্থা করা হয়েছে। সেখানে আমাদের বিভিন্ন মনোরঞ্জনের ব্যবস্থার মধ্য দিয়ে আমরা আমাদের সেই অচেনা পৃথিবীতে, অর্থাৎ যেটা আমাদের রিয়েল হোম, সেই আদি বাসিন্দা বা আদি বাসস্থান বা আসল বাসস্থান, সেই আসল বাসস্থানের দিকে আমরা যাত্রা করি। অ্যান্ড আ গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস, সমুদ্রের মুখের মধ্যে রয়েছে কি, ধূসর রঙের কুয়াশা। এই ধূসর কুয়াশা কেন? আমরা আমাদের এই যে অজানা পৃথিবীর দিকে, আসল বাসস্থানের দিকে আমরা যে এগিয়ে যাচ্ছি, সেটা আমাদের যাতে না আমাদের কাছে পরিষ্কার হয়ে ওঠে, সেই জন্যই এই অন্ধকারের কুয়াশা চাদরের মতো আমাদের সামনে বিছিয়ে দেওয়া হয়েছে। কারণ আমরা যাতে সেই অজানা পৃথিবীটা, আমাদের আসল পৃথিবীটা, প্রত্যেকের কাছে তার যে রহস্য ঘন অবস্থা, যে রহস্য, সেই রহস্য যাতে না সকলের কাছে প্রকাশিত হয়, সেই জন্য আমাদের চোখের সামনে যেন একটা কুয়াশার আবরণ ফেলে দেওয়া হয়েছে। অ্যান্ড আ গ্রে ডন ব্রেকিং, এবং তারপর একটা ধূসর রঙের উষা বা ভোরের সূত্রপাত হয়। এ গ্রে ডন ব্রেকিং, অর্থাৎ ধূসর রঙের ভোরের সূত্রপাত হয়। এই ভোর কেন? তার কারণ হচ্ছে আমরা আমাদের আসল জায়গায় আবার আমরা পৌঁছে যাচ্ছি, সেখানে আমাদের নতুন করে জীবনের সূত্রপাত ঘটছে। এই যে নতুন করে জীবনের সূত্রপাত ঘটা, এটাকেই কবি বলছেন গ্রে ডন ব্রেকিং। I must go down to the seas again, for the call of the running tide is a wild call and a clear call that may not be denied. I must go down to the seas again. এই যে again শব্দের ব্যবহার হচ্ছে বারবার, তার মানে আমাকে যেতেই হবে। যখন আমি এখানে এসেছি, তখন আমাকে আবার সেই আমার অচেনা জগতে, যেটাকে বলা হয় রিয়েল হোম, সেই রিয়েল হোমে আমাকে যেতেই হবে, যেটা আমাদের কাছে অজানা। ফর দ্য কল অফ দ্য রানিং টাইড, জোয়ারের স্রোত আমাকে ডাকছে। অর্থাৎ সেই যে আহ্বানকে আমরা কখনোই অস্বীকার করতে পারি না। এখানে কবি একদিকে যেমন ইটার্নাল ডিজায়ারকে এই কবিতার মধ্য দিয়ে প্রকাশ করেছেন, যে ইটার্নাল ডিজায়ার অফ ম্যান টু সিক দ্য স্প্লেন্ডর অফ নেচার, অর্থাৎ প্রকৃতির জন্য আমাদের যে প্রচন্ড একটা অভিপ্রায়, ইচ্ছা সেই প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করা, ঠিক তেমনি আমাদেরও যেন এই ইটার্নাল ডিজায়ার হচ্ছে আমরা আমাদের রিয়েল হোমে আমাদেরকে যেতে হবে। সেই যে শাশ্বত ডাক, চিরন্তন ডাক, সেটা আমাকে কখনোই স্থির থাকতে দেয় না। ইজ আ ওয়াইল্ড কল, সে যেন একটা বন্য ডাক, সে যেন আমাকে উন্মাদ করে তুলেছে। এখানে ওয়াইল্ড, উন্মাদ করে দেওয়া, সেই ডাক যেন আমাকে উন্মাদ করে তুলেছে। অ্যান্ড আ ক্লিয়ার কল, ডাকটা খুবই পরিষ্কার। তাহলে পরিষ্কার এবং উন্মাদ একটা করা ডাক আমাকে স্থির থাকতে দিচ্ছে না, আমাকে বারে বার ডাকছে। দ্যাট মে নট বি ডিনাইড, যেটাকে কখনো অস্বীকার করা যায় না। ডিনাই শব্দের অর্থ হচ্ছে অস্বীকার করা। তাহলে এই যে ডাক,
এই চিরন্তন ডাক, এই শাশ্বত ডাককে আমরা কখনোই অস্বীকার করতে পারবো না। অর্থাৎ যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। অর্থাৎ যে ডাক এসেছে সেই ডাকে আমাকে কি করতে হবে, একলাকেই সেই পথে পাড়ি দিতে হবে। And all I ask is a windy day with the white clouds flying, and the flung spray, and the blown spume, and the seagulls crying. And all I ask, আমি যেটা চাইছি, is a windy day, একটা বাতাস বহুল বা প্রবাহমান বাতাসযুক্ত একটা দিনকে আমি চাইছি, উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং, যেটার মধ্যে সাদা মেঘ উড়ে উড়ে যাবে। অর্থাৎ সাদা মেঘ উড়ে যাবে এবং প্রচন্ড বাতাস বইবে, সেই রকম একটা দিন, অর্থাৎ ঝরঝরে একটা দিন, পরিষ্কার একটা দিন, এবং যেটার মধ্যে একটা প্রাকৃতিক শোভা, প্রাকৃতিক সৌন্দর্য প্রস্ফুটিত থাকবে, সেই রকম একটা দিনে আমি আমার যাত্রা করব, সমুদ্র যাত্রা। অর্থাৎ আমি আমার ইটার্নাল হোমে, শাশ্বত বাড়ির দিকে আমি যাত্রা করব। And the flung spray and the blown spume, and the seagulls crying. And the flung spray, ছিটকে পড়া, স্প্রে শব্দের অর্থ হচ্ছে জলকণা, এবং জলকণাগুলো ছিটকে পড়ছে, অর্থাৎ যখন জাহাজ যাচ্ছে সেই জাহাজের তোড়ে জলকণাগুলো ছিটকে পড়ছে। অ্যান্ড দ্য ব্লোন, হাওয়ায় উড়ছে, স্পিউম, বুদবুদের ফেনাগুলো, অর্থাৎ যে জাহাজ যাওয়ার কারণে যে জলকণার যে বুদবুদের সৃষ্টি হচ্ছে, স্পিউম, সেই বুদবুদের কণাগুলোও যেন ছিটকে পড়ছে। অ্যান্ড দ্য সি গার্লস ক্রাইং, এবং শঙ্খচিল, সিগাল শব্দের অর্থ হচ্ছে শঙ্খচিল, যে গাংচিল বা শঙ্খচিলগুলো যেগুলো ডেকে উঠছে, সেই শঙ্খচিলের ডাক এবং বুদবুদের মতো ফেনাগুলো যে উড়ে যাওয়া, এবং জলকণাগুলো, ছোট ছোট জলকণাগুলো উড়ে যাওয়ার মধ্য দিয়ে, ছিটকে পড়ার মধ্য দিয়ে আমার এই যাত্রা তৈরি হয়েছে, আমার এই যাত্রা চলছে সমুদ্রের দিকে। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আবার আমাকে সমুদ্র যাত্রা করতে হবে, অর্থাৎ সমুদ্র যাত্রার আমার শেষ নেই। টু দ্য ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ, ভ্যাগ্রেন্ট শব্দের অর্থ হচ্ছে ভবঘুরে, জিপসি যাযাবর, লাইফ জীবন, আমাদের জীবনটা তো ভবঘুরে এবং যাযাবরদের মতো। যাযাবর কাদের বলে? যারা এক জায়গা থেকে আর এক জায়গায় যাতায়াত করে এবং কোনো স্থায়ী বাসস্থান তাদের নেই, অর্থাৎ নির্দিষ্ট যেমন স্থায়ী বাসস্থান আমাদের রয়েছে, যাদের এটা নেই, যারা এক স্থান থেকে আর এক স্থানে ঘুরে বেড়ায়, এক জায়গা থেকে আর এক জায়গায় চড়ে বেড়ায় বা যাযাবর বৃত্তি করে, তাদেরকে বলা হয় যাযাবর। তাহলে এই যে আগেকার মানুষ যারা পশুপালন করত, তারা মূলত এই যাযাবর প্রকৃতির ছিল, অর্থাৎ তারা এক স্থানে গৃহ নির্মাণ করলো, কিছুদিনের জন্য বসতি স্থাপন করলো, আবার সেই স্থান থেকে তারা তাদের এই সমস্ত গবাদি পশুগুলোকে নিয়ে অন্যত্র গিয়ে সেখানে আবার বসবাস করে তুললো, সেখানে আবার ওই পশুর খাবার কমে গেলে তারা আবার অন্যত্র যেত। এইভাবে যারা এক স্থান থেকে আর এক স্থানে এইভাবে চলে যায়, কোনো নির্দিষ্ট বাসস্থান যাদের থাকে না, তাদেরকে আমরা বলি যাযাবর। তা আমাদের এই পৃথিবীটা কি অস্থায়ী বাসিন্দা, আমরা এই পৃথিবীতে অস্থায়ীভাবে বসবাস করতে এসেছি, অর্থাৎ কিছুদিনের জন্য এই পৃথিবীতে থাকছি, আবার আমাদেরকে ফিরে যেতে হবে আমাদের যে ইটার্নাল হোম, রিয়েল হোম, সেই ইটার্নাল হোম বা রিয়েল হোমে। তাহলে এই জন্য কবি এখানে বলেছেন দ্য ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ, টু দ্য গার্লস ওয়ে, শঙ্খচিলের রাস্তায়, অ্যান্ড দ্য হোয়েলস ওয়ে, তিমির রাস্তায়, হোয়ার দ্য উইন্ডস লাইক এ ওয়েদার্ড নাইফ, যেখানে ঝোড়ো বাতাসটা তীক্ষ্ণ, ওয়েদার শব্দের অর্থ হচ্ছে তীক্ষ্ণ, নাইফ শব্দের অর্থ হচ্ছে ছুরি, তীক্ষ্ণ ঝুড়ি যে ছুরির মতো কেটে যাচ্ছে, তাহলে উইন্ডস লাইক এ ওয়েদার্ড নাইফ, ওয়েদার শব্দের অর্থ হচ্ছে তীক্ষ্ণ আর নাইফ শব্দের অর্থ হচ্ছে ছুরি, তাহলে তীক্ষ্ণ ছুরির মতো যেখানে কাটছে, এবং সেই যে তিমির রাস্তা, সেই যে শঙ্খচিলের রাস্তা, সেই শঙ্খচিলের রাস্তা, তিমির রাস্তার মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে, কারণ আমাদের জীবনটাই হচ্ছে যাযাবর প্রকৃতির। And all I ask is a merry yarn from a laughing fellow rover, and quiet sleep and a sweet dream when the long trik's over. And all I ask, আমি যেটা চাই, is a merry yarn, মজার গল্প, from a laughing fellow rover, আমার সঙ্গী হাস্যময়ী নাবিকের থেকে আমার মজার গল্প চাই। যেমন চসারের ক্যান্টারবেরি টেলসে ঠিক ওইভাবেই পথিককে নিয়ে যাচ্ছে গল্প বলতে বলতে, ঠিক তেমনি আমার এই যাত্রা যাতে মনোটোনাস না হয়, যাতে একঘেয়েমি না হয়,
সেই জন্য সঙ্গী নাবিক আমার এই যাত্রা পথে যাত্রার সঙ্গে সঙ্গে সেও মজার মজার আমাকে গল্প শোনাবে, যাতে আমার যাত্রাটা না একঘেয়েমি হয়। ঠিক তেমনি আমরাও যখন আমাদের এই অনন্ত চির শাশ্বত ঘরে অর্থাৎ রিয়েল হোম বা ইটার্নাল হোমে যখন ফিরবো, তখন যে অ্যাঞ্জেল, যে দেবদূত আমাকে নিয়ে যাবে, তিনিও কিন্তু আমার পথশ্রমকে কাটানোর জন্য তিনি কি বলবেন, মজার মজার গল্প বলে যাবেন, যাতে আমি আমার যাত্রাপথে কোনোভাবে একঘেয়েমি অনুভব না করি। সেটাই এখানে কবি বলেছেন, অ্যান্ড অল আই আস্ক ইজ এ মেরি ইয়ার্ন, আমার একটা মজার গল্প চাই ফ্রম আ লাফিং ফেলো রোভার, আমার সঙ্গী নাবিকের কাছ থেকে, অ্যান্ড কোয়াইট স্লিপ, একটা শান্ত নিশ্চুপ প্রশান্তের একটা ঘুম চাই, অ্যান্ড আ সুইট ড্রিম, এবং একটা সুমিষ্ট স্বপ্ন চাই, হোয়েন দ্য লং ট্রিক্স ওভার, যখন এই দীর্ঘ যাত্রাটা শেষ হবে, ট্রিক্স যাত্রা, যখন এই দীর্ঘ যাত্রাটা শেষ হবে, তখন সেই যাত্রার শেষে আমার একটা বিশ্রামের জন্য ঘুমের প্রয়োজন, এবং সেই ঘুমের মধ্যে আমি একটা সুমিষ্ট স্বপ্ন দেখব। অর্থাৎ এইখানেও ওই দ্য আউল কবিতায় যেমন বলা আছে যে সরাইখানা একটা থাকে, ঠিক তেমনি আমাদের এই অনন্ত যাত্রা পথের শেষে একটা সরাইখানা থাকবে, যে সরাইখানাতে গিয়ে আমরা বিশ্রাম করব। অর্থাৎ এই সরাইখানা হচ্ছে আমাদের রিয়েল হোম, সেই প্রকৃত বাড়ি। সেই প্রকৃত বাড়িতে যখন আমরা পৌঁছাবো, তখন সেখানে গিয়ে আমি একটা দীর্ঘ প্রশান্তির একটা ঘুম নেব, এবং সেই ঘুমের মধ্য দিয়ে আমি আমার যাত্রার সমস্ত স্বপ্নটা দেখব। এইভাবে সি ফিভার কবিতার মধ্য দিয়ে একদিকে যেমন কবি এক্সট্রিম ডিজায়ারকে ফর নেচার, প্রকৃতিকে দেখার জন্য, প্রকৃতিকে উপভোগ করার জন্য আমাদের যে চরম একটা তৃষ্ণা, চরম একটা ইচ্ছা, সেই ইচ্ছাকে যেমন একটা প্রকাশ করেছেন, ঠিক তেমনি এর ইনার মিনিং এর মধ্য দিয়ে, অন্তর্নিহিত অর্থের মধ্য দিয়ে মানুষের জীবনযাত্রা এবং তার যাত্রা শেষে তার রিয়েল হোমে পৌঁছানোর যে যাত্রা, সেটাকেও এখানে কবি ফুটিয়ে তুলেছেন সি ফিভার কবিতায়। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।